আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং বাসায় সবাই পড়ালেখা করছো। আর যারা এখনো বই কিনোনি বা পড়ালেখা শুরু করনি, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সবাই বই কিনো এবং বাসায় মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আর তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই, তোমরা যখন ক্লাসগুলো দেখবে ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্টস বক্সে তোমাদের নাম, রোল এবং বিভাগগুলো তুলে দিবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো করছো এবং তোমাদের উপস্থিতি আমরা বুঝতে পারবো। আমি আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের যে সর্বশেষ বিষয়, তিনটি বিষয় আছে ছোট ছোট করে, আমি সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই তিনটি বিষয় আলোচনা করলেই আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই ক্লাসটি ভালো করে ফলো করবে এবং বই সামনে রেখে ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পণ্য বিপণনে গুদামজাতকরণের গুরুত্ব, গুদামের প্রকারভেদ এবং পণ্য বিপণনের পর্যায়টিকরণ অথবা শ্রেণীবদ্ধকরণের গুরুত্ব। এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। কিছু কিছু আজকে এখানে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের এগুলো তোমাদের বইয়েরই পয়েন্ট। এই পয়েন্টগুলো কিছু কিছু লাইন আমি বই থেকে পড়ব এবং তোমাদের বোঝার চেষ্টা করবো। এই জন্য আজকে বই হাতে নিয়েছি। তো বইয়ের কিছু কিছু বিষয়ও আমরা আলোচনায় যাব, এই জন্য তোমাদের সামনে বই রাখবে। তো চলো আজকে আমরা শুরু করি। পণ্য বিপণনে গুদামজাতকরণের গুরুত্ব। পণ্য বিপণনে গুদামজাতকরণ, গুদামজাতকরণ কথাটার সাথে আমরা কিন্তু পরিচিত না? আমরা এর আগে বিভিন্ন রকম উপযোগের কথা শুনেছি, তাই না? কি ধরনের উপযোগ? রূপগত উপযোগ, কালগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, তাই না? এই যে উপযোগ, এই উপযোগের মধ্যে গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আশা করি তোমরা সবাই জানো, সেটি হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে। তাহলে এই পণ্য বিপণনের সময় গুদামজাতকরণ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা গুরুত্বপূর্ণ কাজগুলো গুদামজাতকরণ কি করছে পণ্য বিপণনের সময়, সেটি আমরা আজকে দেখব। তাহলে প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গুদামজাতকরণ রাখছে। এবং তোমরা এই সময়গত উপযোগ সৃষ্টি, এই সময়গত উপযোগ এই কথাটির সাথে তোমরা একটু পরিচিত, তাই না? যে এক সময়ের পণ্য অন্য সময়ে সংরক্ষণ করে পরবর্তীতে চাহিদা মোতাবেক বাজারে বিক্রয় করার হলেই মূলত সেটিকে সময়গত উপযোগ বলা হচ্ছে। তাহলে আমরা কি করছি? এক সময়ের পণ্য অন্য সময়ে সংরক্ষণ করছি কোথায়? গুদামজাতকরণ, গুদামে, না? গুদামজাতকরণের মাধ্যমে। এরপরে হচ্ছে চাহিদা ও যোগানের মধ্যে কি করা? সমতা করা। অর্থাৎ আমরা এই চাহিদা এবং এই যোগান, এই দুটি বিষয় বা এই দুটি শব্দ কিন্তু সবাই পরিচিত। চাহিদা যদি চাহিদা যদি বেশি থাকে কিন্তু যোগান কম থাকে, সেক্ষেত্রে কিন্তু দাম বেড়ে যায়। আবার চাহিদা কম কিন্তু যোগান বেশি বাজারে, সেক্ষেত্রে পণ্যটি হ্রাস পাবে, পণ্যের দাম হ্রাস পাবে, তাই না? কিন্তু এখানে বলেছে যখন পণ্য বিপণন হবে, পণ্য বিপণনের সময় গুদামজাতকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখছে? চাহিদা ও যোগানের মধ্যে সমতার মাধ্যমে। সেটি কিভাবে? আমরা সবাই একটু বই দেখি যে চাহিদা ও যোগানের সমতার ক্ষেত্রে গুদামজাতকরণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিছু কিছু পণ্য আছে, কিছু কিছু পণ্য আছে যেগুলো কিন্তু আমরা কি সারা বছর পাওয়ার জন্য আমাদের চাহিদা থাকে। যেমন ধরো আলু আমাদের সারা বছর প্রয়োজন হয় না, কিন্তু আলু, তারপরে ধরো এরকম আরো অনেক সবজি আছে, পণ্য আছে যেগুলো আমাদের সারা বছর প্রয়োজন। বাট আরো কিছু কিছু পণ্য আছে যেগুলো কিন্তু
আমাদের প্রয়োজন হয় কিছু একটা, কোন একটা নির্দিষ্ট সময়, কোন একটা মৌসুমে, সিজন অনুযায়ী। যেমন রোজার সময় না, রোজা হচ্ছে আমাদের একটা মৌসুম। এই সময় কিন্তু আমাদের কি পেঁয়াজ, ছোলা, ডাল, তাই না, খেজুর, এগুলোর কিন্তু কি হয়, আমাদের চাহিদা বাড়ে, এগুলোর প্রয়োজন হয়, তাই না। সেক্ষেত্রে তখন এই চাহিদা ও যোগানের মধ্যে সমতা রাখার জন্য কি করা হচ্ছে, গুদামজাতকরণ করা হচ্ছে, যেন সেই রোজার মৌসুমে এসে যেন কি করে, সেই ভোক্তারা বা চাহিদা মোতাবেক যেন বাজারে সেই পণ্যটি ছাড়তে পারে, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু পণ্য বিপণনে গুদামজাতকরণ করা হয়। ঠিক আছে। এরপরে হচ্ছে যোগানের স্থিতিশীলতা বজায় রাখা। যোগানের স্থিতিশীলতা বজায় রাখা অর্থাৎ চাহিদা অনুযায়ী যোগান। এই যে যোগানের স্থিতিশীলতা অর্থাৎ আমার চাহিদা আছে এবং যোগানও যেন ঠিকভাবে এটা থাকে, এই জিনিসটাও বজায় রাখা। তাহলে দেখো আমরা বইয়ে কি পাই এই বিষয়ে, বলেছে যে যোগানের স্থিতিশীলতা বলতে সারা বছর ব্যাপী যোগানের একটি কাঙ্ক্ষিত মাত্রাকে বোঝায়। অর্থাৎ পণ্য বিপণনে গুদামজাতকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি রাখছে, যোগানকে স্থিতিশীল রাখছে। কিভাবে, সারা বছর যেন সেই পণ্যটি পাওয়া যায় সেভাবে একটি কাজ করে যাচ্ছে, এবং একটি মাত্রা অনুযায়ী। এখানে যোগানের একটি কাঙ্ক্ষিত মাত্রা, অর্থাৎ একটি মাত্রা অনুযায়ী যোগানের স্থিতিশীলতা রক্ষা করাও কিন্তু গুদামজাতকরণের কাজ। আবার বলেছে কি, যদি যে কাঙ্ক্ষিত মাত্রা অনুযায়ী যদি অতিরিক্ত যোগান হলে, যখন দেখা যায় অতিরিক্ত যোগান হয়ে যায়, তখন কি হয়ে যায়, পণ্যের মূল্য কি পায়, মূল্যের মূল্য কমে যায়। আবার অপরদিকে মাত্রার চেয়ে কম যোগান হলে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে তা অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলে। তাহলে এখানে বলা হচ্ছে যে যদি কোনো কারণে অতিরিক্ত যোগান বাজারে হয়, সেক্ষেত্রে গুদামজাতকরণ করে মাধ্যমে তা বাজার থেকে উঠিয়ে নিয়ে গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করে রাখা দরকার ভবিষ্যতের জন্য। এখানে বলেছে যে এখানে তাহলে কি হবে, পরবর্তীতে যখন চাহিদা বাড়বে তখন যেন কি হয়, যোগানটা বাজারে সেই পণ্যের যোগানটা দিতে পারে। তাহলে কি হবে, যোগানটা একটা স্থিতিশীল থাকবে, তাহলে বাজারে কোনো সময় কি যোগান কম হবে না। অর্থাৎ যে কোনো মৌসুম হোক, যে কোনো সময় আসুক, যদি বাজারে অতিরিক্ত মাত্রায় যোগান বেশি থাকে, তখন পণ্য বিপণনকারীরা পণ্য বিপণনে কি করবে, অতিরিক্ত যোগানের কৃত পণ্যগুলো বাজার থেকে কিনে নিয়ে সংরক্ষণ করে রাখবে, গুদামজাতকরণ করে রাখবে, উঠিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখবে। এতে সেই সংরক্ষিত পণ্যগুলো পরবর্তীতে বাজারে যখন সেই পণ্যটির কি হবে, চাহিদা বেশি বেড়ে যাবে, তখন যেন সেই পণ্যটির যোগান দিতে পারে। এভাবে যোগান স্থিতিশীলতা রক্ষা করে কে, গুদামজাতকরণ। এরপর মূল্যের স্থিতিশীলতা রক্ষা। মূল্যের স্থিতিশীলতা অর্থাৎ মূল্যটা যেন কি থাকে, স্থিতিশীল থাকে। দেখি আমরা বইয়ে কি বলেছে যে পণ্য মূল্য উঠানামা করলে উৎপাদক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তাহলে গুদামজাতকরণের মাধ্যমে পণ্য সংরক্ষণ করে পণ্যের মূল্যের হ্রাস ঠেকানো যায় এবং ঘাটতি সময়ে বাজারে ছেড়ে মূল্যের ঊর্ধ্বগতিকে হ্রাস করা সম্ভব হয়। অর্থাৎ মূল্যের স্থিতিশীলতা বলতে, রক্ষা করা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ মূল্যের স্থিতিশীলতা রক্ষা করতে গুদামজাতকরণ কি ধরনের ভূমিকা রাখছে, কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটি হচ্ছে লাইনটা কি বলেছে দেখো, যে গুদামজাতকরণের মাধ্যমে পণ্য সংরক্ষণ করে পণ্য মূল্যের হ্রাস ঠেকানো সম্ভব বা যায়, এবং পরবর্তীতে ঘাটতি, যখন বাজারে কোনো পণ্যের ঘাটতি দেখা দেয়, তখন কি করা যায়, সেই মূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য সেই সংরক্ষণকৃত পণ্যগুলো বাজারে ছাড়লে পণ্যের মূল্য কি হয়, হ্রাস পায়। অর্থাৎ সারা বছর ধরে পণ্যের মূল্য কি থাকবে, স্থিতিশীল থাকবে, বাড়বেও না বেশি কমবেও না। সেক্ষেত্রে গুদামজাতকরণ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করছে পণ্য বিপণনের ক্ষেত্রে। এরপরে হচ্ছে উৎপাদনের গতিশীলতা বজায় রাখা।
উৎপাদন কিন্তু একবার হয়ে বন্ধ হয়ে যায় না। উৎপাদন ততক্ষণই চলে যতক্ষণ উৎপাদিত পণ্যটি বাজারে ক্রেতারা চাহিদা অনুযায়ী কিনছে, বেশি খাচ্ছে, তখন কিন্তু উৎপাদন চলতেই থাকে। এখন একটা কথা চিন্তা করো, যে উৎপাদক যখন উৎপাদনে যাবে তখন কিন্তু সে বাজারের চাহিদা, ক্রেতাদের চাহিদা চিন্তা করে কিন্তু সে উৎপাদন করতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত সে দেখবে না আমার পণ্যটি বাজারে চলছে, আরো চলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে উৎপাদন করতেই থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যে উৎপাদক যখন দেখবে যে তার উৎপাদন বেশি হচ্ছে কিন্তু উৎপাদিত পণ্য বাজারে বন্টন করার পরও আগের উৎপাদিত পণ্য সে সংরক্ষণ করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী উৎপাদন করতে ব্যাহত হচ্ছে, অর্থাৎ সে বেশি আরো উৎপাদনে যেতে পারছে না ওই আগের সংরক্ষণকৃত পণ্যের জন্য। তার জায়গায় যেখানে সে উৎপাদন করে, গুদামজাতকরণ কি করছে? গুদামজাতকরণ সেদিক থেকে উৎপাদনকারীকে সাহায্য করছে যেন উৎপাদনের গতিশীলতা কি রাখা যায়, বজায় রাখা যায়। কিভাবে? গুদামজাতকারীরা কি করছে, গুদামজাতকরণে নিয়োজিত যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সমূহ রয়েছে তারা উৎপাদকের কাছ থেকে পণ্যগুলো নিয়ে সংরক্ষণ করে রাখছে। অপরদিকে ওই সংরক্ষিত গুদামজাতকরণের কারণে উৎপাদক যারা তারা তাদের পণ্যের উৎপাদনে গতিশীলতা বজায় রাখতে পারছে। এরপরে বলছে পণ্যের মান সংরক্ষণ। পণ্য উৎপাদন হবে, পণ্যের মান যদি ঠিক না থাকে তাহলে বাজারে কিন্তু সেই পণ্যের মানটি কি হবে না, ঠিক না থাকলে ক্রেতারা কিনবে না। এই কারণে কিন্তু গুদামজাতকরণ এক্ষেত্রে পণ্য বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পণ্যের মান সংরক্ষণে। কেন? কারণ কিছু কিছু পণ্য রয়েছে যেগুলো মান ঠিক রাখতে হয়, যেমন কৃষিজাত পণ্য না, কৃষিজাত পণ্যগুলো কিন্তু গুদামজাতকরণের ঠিকভাবে যদি গুদামজাতকরণ করে না রাখা যায় তাহলে কিন্তু সেগুলোর মান ঠিক থাকবে না। যেমন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করছে। কিছু কিছু পণ্য কিন্তু একটা মৌসুমে প্রচুর চাহিদা থাকে, এখন ওই সমস্ত পণ্য যদি সঠিকভাবে গুদামজাতকরণ করে না রাখা হয় তাহলে কিন্তু সেটির মান ঠিক থাকবে না। পরবর্তীতে মৌসুমী অনুযায়ী যখন বাজারে সে পণ্যগুলো চাহিদা অনুযায়ী যোগান দিতে যাবে তখন সেই মান খারাপ থাকলে ক্রেতারা কিন্তু সেই পণ্যটি কিনবে না। এই জন্য গুদামজাতকরণ এখানে পণ্য বিপণনে বিপণনকারীকে কিভাবে সাহায্য করছে, বা মান সংরক্ষণ করা, অর্থাৎ ভালো মান যেন বজায় থাকে কিছু কিছু পণ্যের, সেই মান যেন মান যেন ভালো থাকে সেভাবে সংরক্ষণ করে পরবর্তীতে সেই পণ্যগুলো বাজারে বিক্রয় করছে। অর্থাৎ মান সংরক্ষণ করাও কিন্তু গুদামজাতকরণের একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ঝুঁকি হ্রাস না, ঝুঁকি হ্রাস অর্থাৎ বিভিন্ন ঝুঁকি থাকে পণ্য বিপণনে, কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। উৎপাদনকারী সময় মতো যদি উৎপাদন করে বন্টন করতে না পারে, তাই না, তারপরে দেখা যাচ্ছে বইতে কি বলেছে যে পণ্যের মান যদি নষ্ট হয়ে যায়, তারপরে বলেছে মূল্য উঠানামা, আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে মূল্যের স্থিতিশীলতা রক্ষা, তখন যদি মূল্যের স্থিতিশীলতা রক্ষা করতে না পারে সেক্ষেত্রে কিন্তু পণ্য বিপণনে কি ঝুঁকি থেকে যায়। এই সমস্ত ঝুঁকিগুলো থেকে পণ্য বিপণনকারীকে রক্ষা করার জন্য গুদামজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বশেষ হচ্ছে ভোক্তা সন্তুষ্টি অর্জন। সব কথা শেষ কথা, তুমি পণ্য বিপণন করবে, পণ্য উৎপাদন করবে কাকে সন্তুষ্টি করার জন্য? নিজেকে না, কোম্পানিকে না, ভোক্তাকে, কনজিউমারকে। তাকে অবশ্যই সন্তুষ্টি অর্জন করার জন্য কি করতে হবে? মানসম্মত পণ্য তোমাকে উৎপাদন করে বাজারে বন্টন করতে হবে এবং ক্রেতা যেন সেটি কিনে সন্তুষ্ট অর্জন করে সেটি তোমাকে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে গুদামজাতকরণ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? বলেছে যে ভোক্তা সন্তুষ্টির অন্যতম বিষয়গুলো হলো মানসম্মত পণ্য, সঠিক সময়ে পণ্য বন্টন করা, মূল্যের স্থিতিশীলতা। এই যে তিনটা কথা বলেছে না, এই তিনটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য। যদি মানসম্মত পণ্য না হয়, যদি সঠিক সময়ে পণ্য সরবরাহ করা না হয়, যদি কি তোমার সঠিক সময়ে যদি পণ্যটি
ক্রেতারা হাতে না পায়, তাহলে কিন্তু ভোক্তা সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এই জন্য গুদামজাতকরণ মানসম্মত পণ্য এবং সঠিক সময়ে পণ্য সরবরাহের ক্ষেত্রে গুদামজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশা করি এই পণ্য বিপণনে গুদামজাতকরণের গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে গুদামজাতকরণের বা গুদামের প্রকারভেদ। গুদামের প্রকারভেদ চার ধরনের। গুদামের প্রকারভেদ 4 ধরনের। একটি হচ্ছে প্রাইভেট গুদামঘর, পাবলিক গুদামঘর, বন্ডেড গুদামঘর, অন্যান্য গুদামঘর। প্রাইভেট গুদামঘর কি? অর্থাৎ কোন কোম্পানি যদি তার উৎপাদিত পণ্য সংরক্ষণ করে রাখার জন্য কোন গুদামঘর তৈরি করে, হ্যাঁ, সেটিকে বলা হচ্ছে প্রাইভেট গুদামঘর। আর পাবলিক গুদামঘর কোনটা? যে পাবলিকদের অর্থাৎ সরকারিভাবে যদি কোনো গুদামঘর তৈরি করা হয় এবং সেই গুদামঘর নিজে ব্যবহারের জন্য নয়, অন্যরা যেন পাবলিক অর্থাৎ যারা ব্যবসা করে, যাদের গুদামঘর নেই, তাদের ব্যবহারের জন্য যদি এবং নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে যদি সেই গুদামঘর ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে পাবলিক গুদামঘর। ঠিক আছে। এরপরে বলা হচ্ছে বন্ডেড গুদামঘর। বন্ডেড গুদামঘর কারা ব্যবহার করে? যারা আমদানিকারক, যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে, আমদানি রপ্তানির কাজ করে, পণ্য আমদানি করে বিদেশ থেকে, তাদের আমদানিকৃত পণ্যগুলো এই বন্ডেড গুদামঘরে থাকে। বন্ডেড গুদামঘর আমরা সাধারণত কোথায় দেখতে পারি? যেমন সমুদ্র বন্দর, বিমানবন্দর, এই সমস্ত বন্দরে বন্ডেড গুদামঘর রয়েছে, যেখানে কি নির্দিষ্ট ফি জমা না দেওয়া পর্যন্ত কিন্তু তোমার আমদানিকৃত পণ্য এই বন্ডেড গুদামঘরে সংরক্ষণ করা থাকে। তুমি যখন নির্দিষ্ট ফি দিয়ে অর্থাৎ আমদানি যে শুল্ক, সেই শুল্ক পরিশোধের মাধ্যমে তুমি এই বন্ডেড গুদামঘর থেকে তোমার আমদানিকৃত পণ্য নিয়ে যেতে পারবে। ঠিক আছে। আর অন্যান্য গুদামঘরের মধ্যে রয়েছে হচ্ছে তোমার কিছু প্রাতিষ্ঠানিক গুদামঘর, যেমন ব্যাংকের গুদামঘর, তারপরে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের গুদামঘর, হ্যাঁ, তারপরে হচ্ছে রেলওয়ে গুদামঘর, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক গুদামঘর। এরপরে আছে হচ্ছে কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজে আমরা সাধারণত জানি যে বিভিন্ন রকম মাছ, মাংস এগুলো রাখা হয়। তো এই হচ্ছে গুদামের প্রকারভেদ। এরপরে আমরা আরেকটি সর্বশেষ যে বিষয়টিতে যাব, সেটি হচ্ছে, আশা করি এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। আমাদের সর্বশেষ এবং আজকের তৃতীয় যে আলোচ্য বিষয়টি, পণ্য বিপণনে পর্যায়িতকরণের পণ্য বিপণনে পর্যায়িতকরণের গুরুত্ব। পণ্য বিপণনে পর্যায়িতকরণের গুরুত্ব। পর্যায়িতকরণকে আরেকটি বলা হয় শ্রেণীবদ্ধকরণ। তাহলে পণ্য বিপণনে কিন্তু এই যে শ্রেণীবদ্ধকরণ, এরও কিন্তু গুরুত্ব আছে। কিভাবে গুরুত্ব আছে সেটি আমরা আলোচনায় যাব। প্রথমে হচ্ছে সহজ বিক্রয়ে সহায়তা। সহজ বিক্রয়ে সহায়তা অর্থাৎ কি, একটা পণ্যের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে না, পণ্যটাকে কিন্তু শ্রেণীবদ্ধকরণ করছে, ভাগ করছে। তো এই ভাগ করলে কি হয়? পণ্য বিপণনে পর্যায়িতকরণের গুরুত্ব, অর্থাৎ পণ্য বিপণন করার সময় শ্রেণীবদ্ধকরণ বা পর্যায়িতকরণ কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে?
সহজে বিক্রয়ে সাহায্য করছে। এখন পণ্যটাকে বিভিন্ন আকার, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন মানে ভাবে ভাগ করে করা হলে কি 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 সুবিধাটা হচ্ছে, আমি সহজভাবে সেটি বিক্রয় করতে পারছি। অর্থাৎ আমার পণ্যটি যদি একটা মানের হতো, একটা আকারের হতো, তাহলে কিন্তু কি আমি সহজভাবে সেই পণ্যটি বিক্রয় করতে পারতাম না সব মানুষের কাছে। আজকে আমি শ্রেণী বিভাগ করছি বলে, শ্রেণীবদ্ধকরণ করছি বলে, ভাগ করছি বলে কিন্তু আমার উৎপাদিত পণ্যটি সকলের মাঝে আমি সেটি সহজে বিক্রয় করতে পারছি। দ্বিতীয়টি হচ্ছে বাজার সম্প্রসারণ, অর্থাৎ বাজার বৃদ্ধি করা। বাজার কিভাবে বৃদ্ধি করছি? শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে। কেন শ্রেণীবদ্ধকরণ করছি বলে, পর্যায়ীকরণ করছি বলে বা ভাগ করছি বলে আমার প্রত্যেকটা আকার, প্রত্যেকটা গুণের, মানের, প্রত্যেকটা ডিজাইনের পণ্য কিন্তু কি হচ্ছে, বিভিন্ন ক্রেতার কাছে, বিভিন্ন মানের, বিভিন্ন লেভেলের ক্রেতার কাছে গিয়ে পণ্যটি আজকে উপস্থাপিত হচ্ছে, তাই না? আজকে এই বাজার সম্প্রসারণ হচ্ছে, অর্থাৎ আমার পণ্যটির বাজার সম্প্রসারণ সব জায়গায় হচ্ছে, বাড়ছে, আমার পণ্যটির বাজার বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? আমি পণ্যটি শ্রেণীবদ্ধকরণ বা পর্যায়ীকরণ করেছি বলে আমার পণ্যটি আজকে সেই নিচু লেভেলের মানুষ থেকে একদম উঁচু লেভেলের মানুষ পর্যন্ত কি পাচ্ছে, এবং এই কারণে আমার পণ্যটির বাজার কি হয়েছে, সম্প্রসারিত হয়েছে, বেড়েছে। এরপরে হচ্ছে ক্রেতাদের মাঝে সাড়া জাগানো। ক্রেতার মাঝে সাড়া জাগানো। ক্রেতার মাঝে সাড়া জাগানো। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো যে পণ্য বিপণনের পর্যায়ীকরণের গুরুত্বে, পর্যায়ীকরণ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? ক্রেতাদের মাঝে সাড়া জাগাচ্ছে। কিভাবে সাড়া জাগাচ্ছে? সাড়া জাগানোটা কিভাবে হচ্ছে? কারণ আজকে পণ্যের মান, পণ্যের গুণ, পণ্যের আকার, পণ্যের ডিজাইন, পণ্যের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনুযায়ী পণ্যকে ভাগ করার ফলে কি হচ্ছে, সব লেভেলের মানুষ পণ্যটি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ক্রেতাদের মাঝে একটি পজিটিভ ধারণা তৈরি হচ্ছে। অর্থাৎ ক্রেতারা কি হচ্ছে, তাদের মাঝে কি তৈরি হয়েছে, তাদের মাঝে একটি পজিটিভ ধারণা তৈরি হয়েছে যে এই পণ্যটির মান ভালো, এই পণ্যটির কোয়ালিটি ভালো, এই পণ্যটি বিভিন্ন আকারে রয়েছে, না? তার মানে পর্যায়ীকরণ, আজকে পর্যায়ীকরণটা হচ্ছে বলে, শ্রেণীবদ্ধকরণ হয়েছে বলে কিন্তু ক্রেতাদের মাঝে ওই পণ্যটি, ওই স্পেসিফিক পণ্যটি সম্পর্কে সাড়া জাগাচ্ছে। পণ্যটি ক্রেতারা কি হচ্ছে, সাড়া জাগাচ্ছে, চতুর্দিকে তারা বিভিন্ন ভাবে পণ্যটি সম্পর্কে প্রচারণা করছে যে এই পণ্যটি ভালো। তাহলে পর্যায়ীকরণ একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিভাবে, ক্রেতাদের মাঝে সাড়া জাগানোর মাধ্যমে। এরপরে হচ্ছে পণ্য মূল্য নির্ধারণ। পণ্য মূল্য নির্ধারণ। দেখো এখানে একটি বিষয় যে পর্যায়ীকরণ বা শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন আকারের, বিভিন্ন মানের, বিভিন্ন ডিজাইনের পণ্যকে ভাগ করছি, এবং ভাগ করার ফলে কি হচ্ছে, প্রতিটা পণ্যের আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হচ্ছে। এই কারণে কিন্তু এখানে কি পণ্য মূল্য নির্ধারণ কথাটা বলেছে। অর্থাৎ আজকে শ্রেণীবদ্ধকরণ বা পর্যায়ীকরণ পণ্য বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিভাবে? যে পণ্যটি একটি ছোট পণ্য, একটি নির্দিষ্ট পণ্য, যেমন ধরো একটি লাক্স সাবানের সবচেয়ে বড় যে লাক্স সাবান সেটির দাম হচ্ছে 35 টাকা। তারপর ওই মাঝারি সাইজের লাক্স সাবানের দামটি হচ্ছে 25 থেকে 28 টাকা।
এরপরে সবচেয়ে ছোট যেটি সেটি হচ্ছে 5 থেকে 6 টাকা বা 10 টাকা। তাহলে সেই লাখ সাবানটিকে আজকে কি হচ্ছে, পর্যায়ীকরণ বা শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে বলে তার আকার, গুণ এবং মান অনুসারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক একটা আকার, এক একটা ডিজাইন বা অনুসারে কিন্তু দাম কিন্তু এক এক রকম। এই জন্য কি পণ্যের মূল্য নির্ধারণ করাও কিন্তু পর্যায়ীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কোথায়? পণ্য বিপণনে। এরপরে হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। এরপরে হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্ট না হলে কোনো পণ্যই বাজারে বিক্রি হবে না, সেই পণ্যে বন্ধ হয়ে যাবে, উৎপাদন বন্ধ হয়ে যাবে। এই জন্য পণ্য বিপণনে কিন্তু পর্যায়ীকরণ সেক্ষেত্রে ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিভাবে? পণ্যের পর্যায়ীকরণটা করা হচ্ছে বলে কিন্তু সব লেভেলের মানুষ, এখানে কি বলেছে, ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা কি শুধু উঁচু লেভেলের? না, সব লেভেলের মানুষ আজকে একটি নির্দিষ্ট পণ্যের প্রতি সন্তুষ্ট। কি কেন? কারণ উপরের লেভেল মানুষও লাক্স সাবান ইউজ করছে, নিচের লেভেলের মানুষও লাক্স সাবান ইউজ করছে বা ব্যবহার করছে। তাহলে কি প্রত্যেকে সন্তুষ্ট লাক্স সাবানের উপর? তাহলে পর্যায়ীকরণ করা হয়েছিল বলেই কিন্তু ক্রেতা আজকে সন্তুষ্ট। এরপরে সবশেষ হচ্ছে বিশেষ এলাকা। বিশেষ এলাকা কথাটা এখানে বলতে কি বোঝাচ্ছে? পর্যায়ীকরণের গুরুত্বে, পণ্য বিপণনে পর্যায়ীকরণের গুরুত্বের মধ্যে বিশেষ এলাকা বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ বিশেষ এলাকার মানুষের জন্য চাহিদা পূরণ করাও কিন্তু পর্যায়ীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কিভাবে? কারণ পর্যায়ীকরণ হচ্ছে বলে আজকে ওই 5 টাকার লাক্স সাবান, 6 টাকার লাক্স সাবান ওই সবচেয়ে যে গরিব সেও কিন্তু লাক্স সাবান ব্যবহার করতে পারছে। যেমন ঢাকার অভিজাত এলাকায় গুলশান, বনানী, ধানমন্ডি, না, এই সমস্ত জায়গায় মানুষরা কিন্তু মানে যারা বড় বড় অভিজাত এলাকায়, না, বড়লোক থাকে, ব্যবসায়ী থাকে, তারা কিন্তু 5 টাকার সাবান ব্যবহার করবে না, তারা ব্যবহার করে 35 টাকার সাবানটা। আবার ওদিকে দেখা যাচ্ছে যে অভিজাত এলাকা থেকে বাইরে যদি আমরা বের হয়ে আসি, একটু কম অভিজাত এলাকা বা একটু নর্মাল এলাকা যেখানে সাধারণ একদম নিচু লেভেলের মানুষ বাস করে, তাই না? তাহলে অভিজাত এলাকা এবং একদম সাধারণ এলাকা, এই দুটোর মধ্যে পার্থক্য করলে আমরা কি পাই? এই পার্থক্য করলে বিশেষ এলাকা পাই। অর্থাৎ বিশেষ এলাকার জন্য বিশেষ পণ্য উৎপাদন করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। এবং এই বিশেষ এলাকার জন্য, বিশেষ এলাকার চাহিদা পূরণের জন্য পণ্য বিপণনে পর্যায়ীকরণ বা শ্রেণীবদ্ধকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পণ্যটি যদি সেই বিশেষ এলাকার কথা মাথায় রেখে, বিশেষ এলাকার চাহিদার কথা মাথায় রেখে, বিশেষ এলাকার চাহিদা পূরণ করার কথা মাথায় রেখে যদি পণ্য শ্রেণীবদ্ধকরণ করা হয়, তাহলে কিন্তু পণ্য বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আর তাই পর্যায়ীকরণ বা শ্রেণীবদ্ধকরণের কারণে কিন্তু বিশেষ এলাকার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে পণ্য বিপণনের মাধ্যমে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের মাঝে আমি যে 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি, এই 3টি বিষয়ের হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ বিষয়। অর্থাৎ এর গত ক্লাসগুলো এবং আজকে ক্লাস মিলে মোট 4টি ক্লাসের মধ্যে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আশা করি সেই ক্লাসগুলো দেখেছো এবং আমার প্রতিটা বিষয় তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই অধ্যায়ের উপর আর কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে, আমাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমরা আগামী ক্লাসে আরেকটি নতুন অধ্যায় দিয়ে শুরু করব। আরেকটু বলে রাখি যে তোমাদের এই অধ্যায়ে
যে অবজেক্টিভগুলো সেগুলো আমি তোমাদের মার্টিন লুথার কলেজের যে পেজ আছে ফেসবুক পেজ সেখানে দিয়ে দিব। তোমরা অবশ্যই সেই অবজেক্টিভ বা এমসিকিউ গুলো বাড়িতে ডাউনলোড করে মুখস্থ করবে, ঠিক আছে? মার্টিন লুথার কলেজ ফেসবুক পেজে তোমাদের এমসিকিউ দিয়ে দেওয়া হবে তৃতীয় অধ্যায়। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালোভাবে বাসায় পড়ালেখা করো। ধন্যবাদ।